বলছেন সিপিএম কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি একটাও এরকম ঘটনা ঘটে কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা হয়েছে, খবর পাঠাবেন এখানকার সিপিএম নেতাদের দিয়ে, ওকে আমি ওই একটি কারণেই আমার শ্রীঘরে নিয়ে যাব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নামাজ পড়তে গিয়ে বলছি যে তৃণমূলকে ভোট দাও। আচ্ছা বলুন তো, নামাজ পড়াতে তো আপনাদের একটা ধর্মীয় কাজ, সেই ধর্মীয় মঞ্চটাকে যদি সে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, কে সুবিধে পায়? আপনারা সুবিধে পান না, সুবিধে পায় ওই পাল্টা হিন্দুত্ববাদীরা। তারা বলে এই তো দেখো উনি মুসলমান আমরা হিন্দু, এইভাবে দেশটাকে বিভাজন করার চেষ্টা হচ্ছে। যে বিভাজনের বিরুদ্ধে আমরা লড়াই করে স্বাধীনতা পেয়েছি, আজকে আমাদের সেটা নিয়ে ভাবতে হবে, আপনাদের বিচার করতে হবে। ধরুন আপনারা বিচার করে একটা সরকার করেছিলেন এই রাজ্যে, বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় ছিল। সেই 34 বছর ক্ষমতায় থেকে বামফ্রন্ট কি কর্মটা করেছে এটা আপনাদের দু চার কথা বলবো, আর বেশি বলবো না। আগে নিয়ম ছিল গ্রামের যারা জোরদার জমিদার তাদের নামে হাজার হাজার একর জমি, বেআইনি জমি, বেড়ালের নামে জমি, যে নাতি জন্মায়নি তার নামে জমি, জমি চাষ করছে গরিব কৃষক। চাষ করার পর যখন ফসল তুলতে যাবে তখন জমিদার লেঠেল বাহিনী নিয়ে আসছে। আপনাদের অতীত তো তেভাগা আন্দোলনের অতীত, আপনারা তো জানেন, আপনাদের কাছে কি ব্যাখ্যা করব। লেঠেলরা এসে কৃষককে পিটিয়ে সরিয়ে দিচ্ছে, বলছে তুমি ফসল তুলতে পারবে না। কৃষক পরের দিন জমিদার বাড়িতে গিয়ে কান্না কান্না স্বরে বলছে যে আমি তো চাষ করেছি, আমি ফসল তুলবো না কেন? জমিদার বলছে হ্যাঁ তুলতে পারো, তোমার ঘরে যে মেয়েটি আছে তো ডাবলা ডোকরা হয়েছে, 15-16 বছর বয়স হয়েছে, আমার কাছে পাঠিয়ে দাও, তোমার ঘরের মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও, তারপর তুমি ফসল তুলতে পারবে। বহু কৃষক নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে বাঁচবার জন্য তার মেয়েটিকেও জমিদার হাতে তুলে দিয়েছিল। এই প্রথা আজও আছে। যেই মুহূর্তে বামফ্রন্ট সরকার চলে গেল, তৃণমূল গুন্ডারা রাস্তায় নেমে পড়লেন। আমি জানি এখানে তৃণমূলের বন্ধুরা নিল, কারণ তার আগে সিপিআইএম কর্মীদের মেরে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় জেলে ভরে দেওয়া হয়েছে। এই কিছুদিন আগে যেমন এখানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে একজন খুন হয়ে গেলেন, তিনি আর দোষ গিয়ে পড়লে এখানে দুলিয়াখাতি গ্রামের গরিব কৃষকদের ওপর তাদেরকে হেফাজতে নিয়ে রেখেছেন। আদালত বলছে কি করবো, পুলিশ দেখাচ্ছে তোমরাই নাকি খুন করেছো। আরে আমরা কোথায় যে খুন করবো বলে সে তো পরে বিচার হবে, কিন্তু তৃণমূল এই কাজটা করে দিল কেন? যে আপনারা বামপন্থীদের সমর্থন করেন এই অঞ্চলে, গ্রামে আপনারা আপনাদের ভয়ে রাখতে চাইছো। আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি কন্যাশ্রী দিচ্ছি। আচ্ছা ভাই ভাবুন তো, এই যে কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার টাকা আসছে কোত্থেকে? একবারও প্রশ্ন করেছেন আপনারা? আমি যদি আপনাকে 500 টাকা দিই, আপনি জিজ্ঞাসা করবেন না টাকাটা এলো কোত্থেকে? এই প্রশ্নটা আপনারা করবেন। টাকা আসছে সরকারি তহবিল থেকে, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, সে টাকাই এই আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকায় যেমন বামফ্রন্ট সরকার বিনা পয়সায় স্কুল চালু করেছিল, যে আমার ঘরের ছেলে লেখাপড়া শিখবে তার জন্য তাকে পয়সা দিতে হবে না, যে মাস্টারমশাই এসে পড়াবেন তার বেতন সরকার দেবে। নতুন চিন্তা। একজন শিক্ষক, আমার গ্রামের শিক্ষিত ছেলে, তাকে বাইরে যেতে হবে না, সেই গ্রামেই মাস্টারমশাইয়ের কাজ করতে পারবে এবং তার বেতন দেবে সরকার। তাই দেখবেন আমাদের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলের শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য এত লাফালাফি ঝাপাঝাপি করেন। সেটাকে বাতিল করতে হবে। ক্ষমতায় এসেই শিক্ষকের চাকরি বিক্রি করতে শুরু করলেন। আপনি কি আর যে শিক্ষক 0 নম্বর পেয়ে পাশ করেছে তার কাছে ছেলে মেয়ে পাঠাবেন না? ওদের খুব সুবিধা হয়ে গেল। কেন গ্রামের যে ধনী লোক সে কিন্তু কলকাতা শহরের ধনীর সঙ্গে চুক্তি করে এখানে প্রাইভেট স্কুল করছে, আশেপাশে দেখবেন জমি কিনে বড় বড় বাড়ি করছে, আর আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে সরকারি স্কুলে যেও না, আমার স্কুলে এসো। আপনি ভাবলেন বাবা এত চকচকে বাড়ি, সেখানে যাই, কিন্তু সেখানে পড়াশোনা হচ্ছে কিনা তার সন্ধান নাই। সরকার যে শিক্ষক নিয়োগ করছে তাদের যোগ্যতা ওই প্রাইভেট স্কুলের শিক্ষকদের থেকে অনেক বেশি, তবু সরকারি স্কুলে যাবেন না কেন? ওখানে খাঁচাটা তো সোনার খাঁচা নয়। রবীন্দ্রনাথের তোতা কাহিনী আপনারা কেউ পড়েছেন? সোনার খাঁচার ভেতরে তোতা পাখি আছে,
পাখি কি বেঁচে আছে? রোজই তার গলায় পুঁতি পরানো হচ্ছে, সোনার খাঁচা আছে, তোতা পাখি আর নেই। আমরা উল্টোটা করতে চেয়েছিলাম রবীন্দ্রনাথের মতো, খাঁচার দরকার নেই, আমার তোতা পাখি এসে ঘুর ঘুর করে উড়ে বেড়াবে, লেখাপড়া শিখবে, নিজের মতো কথা বলবে, শেখানো বলি বলবে না। সেটাকে ভেঙে দিলেন তৃণমূল সরকার এসে, এবং সেটাকে ভেঙে দিয়ে তিনি বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন যে এসো আমরা দুজনেই ধর্মের খেলা খেলি, আমি মুসলমান তো তুমি হিন্দু, তুমি হিন্দু তো আমি মুসলমান। ভারতবর্ষ আবার বিভাজনের মুখে দাঁড়িয়ে গেল। এইসবের বিরুদ্ধেই আপনাদের রায় দিতে হবে, রায় দিতে হবে নিজেদের স্বার্থে। আপনার পাড়ার কমিউনিস্ট কর্মী কখন কি ভুল করেছে বড় কথা নয়। 34 বছরের কমিউনিস্টরা যে দুটো কাজ করেছিলেন তা আপনার মঙ্গলের জন্য, সেটা চিন্তা করেই ভোট দেবেন, দেশটাকে বাঁচাবার জন্য ভোট দেবেন। দেশ যদি টুকরো হয়ে যায়, যে চেষ্টা মোদী করছে, যে চেষ্টা আরএসএস করছে, আপনি থাকবেন কোথায়? কাল যদি আপনার প্রতিবেশী হিন্দুর সঙ্গে প্রতিবেশী মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেয়, যা আরএসএস এর ইতিহাস, আপনি দাঁড়াবেন কোথায়? কোথায় যাবেন? নিজের ভিটে ভূমি ছেড়ে আমরা আমাদের ভিটে ভূমিতে আঁকড়ে পড়ে থাকতে চাই। আমার দেশ, এখানে আমি জন্মেছি, আমি বড় হয়েছি, ওইটি আমার গ্রাম, আমার জন্মভূমি, ওইখানেতেই হৃদয়ে আমার গেছে চুরি, আর বাইরে কোথাও যাব না। সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে কাকে বাঁচাবেন? সৃজনকে। এটা লেখাপড়া জানা ছেলে, চেহারায় চকচক ফিল্মে নাচানাচি করেন না, সে ছাত্রদের নেতা, সে ওখানে গিয়ে বলতে পারবে যে আমরা ঐক্যবদ্ধ দেশ চাই, আমরা ভারতবর্ষ চাই, যে ভারতবর্ষে মৌলানা আবুল কালাম আজাদ, জাকির হোসেন, পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল একসঙ্গে চলতে পেরেছিলেন, সে দেশ চাই আমরা, বিভাজন চাই না। এই দৃষ্টিকোণ নিয়ে আপনাদের এগোতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব, নামাজের সময় হয়ে এসছে, আর দীর্ঘ বক্তৃতা করছি না। ভোট দিন সুচিন্তিতভাবে, চিন্তা ভাবনা করে, নিজের স্বার্থের কথা হবে, প্ররোচিত হয়ে নয়। লক্ষ্মীর ভান্ডার আপনার ভোটের নিরিখ হতে পারে না। আপনারা কি জানেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি চালু করতে গিয়ে যে পরিমাণ টাকা দেনা করা হচ্ছে, বাজার থেকে ধার করা হচ্ছে, আমাদের সবার মাথার উপরে 65,000 টাকা দেনা। এই দেনা শুধতে হবে। কে শুধবে? উনি তো পালিয়ে যাবেন ভাইপোকে নিয়ে দেশ ছেড়ে, আমার আপনার মাথায় দেনা চাপিয়ে দিয়ে যাচ্ছেন, আর আমাদের ভুল বোঝাচ্ছেন এটাই নাকি একমাত্র প্রক্রিয়া। আরেকটা কথা বলছেন, উনি বলছেন সিপিএম কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি একটাও এরকম ঘটনা ঘটে, কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা হয়েছে, খবর পাঠাবেন এখানকার সিপিএম নেতাদের দিয়ে, ওকে আমি ওই একটি কারণেই আমার শ্রীঘরে নিয়ে যাব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই কথা বলেই আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম। নমস্কার।